আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়ের অনুশীলনী 10-এর এর বিস্তার পরিমাপ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব বিস্তার কি। কেন্দ্রীয় মান। তো আমরা জানি কেন্দ্রীয় মান মূলত 3 প্রকার: গড়, মধ্যক এবং প্রচুরক। তাহলে আমরা বলবো কেন্দ্রীয় মান হতে কোনো তথ্য সারির বা গণসংখ্যা নিবেশনের মানগুলোর ব্যবধান বা বিক্ষিপ্ততা বা দূরত্বকে বিস্তার বলে। বিস্তার মূলত 2 প্রকার: অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ এবং আপেক্ষিক বা বিস্তার পরিমাপ। তাহলে এই 2 প্রকার মনে রাখবা। বিস্তার 2 প্রকার, মূলত অনপেক্ষ বা পরম এবং আপেক্ষিক বিস্তার পরিমাপ। অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ বলছে যে বিস্তার পরিমাপ সমূহ কোনো নিবেশনের মধ্যক হতে সংখ্যাগুলোর বিস্তৃতি অর্থাৎ নিবেশনের অভ্যন্তরীণ ব্যাদ পরিমাপ করে তাদেরকে পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ বলে। পরম বিস্তার পরিমাপ সমূহ চলকের এককে পরিমাপ করা হয়, অর্থাৎ চলকে যে একক দেওয়া থাকবে পরম বিস্তার পরিমাপের এককও সেটাই হবে। পরম বিস্তার পরিমাপ সমূহ 5টি: পরিসর, গড় ব্যবধান, চতুর্থক ব্যবধান, পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি এবং ভেদাঙ্ক। তোমরা এই 5টি খুব ভালোভাবে আয়ত্তে রাখবে, কারণ হলো আমাদের অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন আসে নিচের কোনটি পরম বিস্তার পরিমাপ বা কোনটি আপেক্ষিক বিস্তার পরিমাপ। তো তোমরা যদি এগুলো আয়ত্তে রাখো তাহলে তোমরা সঠিকভাবে আনসার করতে পারবে। তাহলে পরম বিস্তার পরিমাপ মূলত 5টি। এবার আসো আপেক্ষিক বিস্তার পরিমাপ। যে বিস্তার পরিমাপ সমূহ 2 বা ততোধিক বিস্তৃতির পরিমাপ তুলনা করার জন্য ব্যবহার করা হয় তাদেরকে আমরা আপেক্ষিক বিস্তার পরিমাপ বলবো। এগুলো একক মুক্ত, অর্থাৎ যেহেতু একাধিক বিস্তার পরিমাপের তুলনা বা ভাগফল আকারে থাকবে, এ কারণে এগুলো কোনো একক থাকবে না, এগুলো জাস্ট একটি বিশুদ্ধ সংখ্যা। আপেক্ষিক বিস্তার পরিমাপ সমূহ পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক এবং বিভেদাঙ্ক। আমরা এখন আসো এই পরম এবং আপেক্ষিক বিস্তার পরিমাপ সমূহ নির্ণয়ের সূত্রগুলো এখন শিখব। আর বিস্তার পরিমাপ এত সহজ একটি চ্যাপ্টার, যারা সূত্রগুলা আয়ত্ত রাখতে পারবা তাদের জন্য বহু নির্বাচনী এবং সৃজনশীল সবসময়ে আনসার করা খুবই সহজ। আর তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের যদি ভালো করতে হয় তোমাদের বিস্তার পরিমাপের প্রশ্নটি আনসার করতেই হয়, কারণ এটাতে আনসার করা সহজ এবং সময় কম লাগবে। তো আমরা প্রথমে সূত্রগুলো দেখি। পরিসর ও পরিসরাঙ্ক, আমরা একই জাতীয় পরম এবং আপেক্ষিক দুইটি একসাথে সূত্র শিখব। পরিসর ও পরিসরাঙ্ক। পরিসর কি? কোনো তথ্য সারির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ব্যবধানকে আমরা পরিসর বলি। সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের ব্যবধানকে পরিসর বলি। সংজ্ঞাগুলো ভালোভাবে আয়ত্তে রাখবা। কোনো তথ্য সারির যদি সর্বনিম্ন মানকে আমরা x1, সর্বোচ্চ মানকে xn, অথবা কোনো শ্রেণীকৃত তথ্যের সর্বপ্রথম শ্রেণীর নিম্নসীমাকে L1, সর্বশেষ শ্রেণীর ঊর্ধ্বসীমাকে আমরা যদি Ln দ্বারা প্রকাশ করি তাহলে পরিসর। অশ্রেণীকৃতের ক্ষেত্রে আমরা লিখব xn - x1, অর্থাৎ যদি অশ্রেণীকৃত হয় তথ্য সারির সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, তাহলে আমরা পরিসর পেয়ে যাব। শ্রেণীকৃতের ক্ষেত্রে আমরা পেয়ে যাব Ln - L1, তাহলে তোমরা এখানে পরিসরটা ধরে রাখবে। Ln হলো সর্বশেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং L1 হলো সর্বপ্রথম শ্রেণীর নিম্নসীমা। এখন আসো পরিসরাঙ্ক। অশ্রেণীর ক্ষেত্রে আমরা পরিসরাঙ্ককে লিখব xn - x1 / xn + x1 × 100। আমরা সেটা শতকরায় প্রকাশ করব। এবং শ্রেণীকৃতের ক্ষেত্রে Ln - L1 / Ln + L1 × 100। তাহলে দুই ক্ষেত্রে আমাদের মূলত একই রকমের সূত্র। আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানগুলো জানা থাকতে হবে, তাহলে শ্রেণীকৃত হোক অশ্রেণীকৃত হোক আমরা সূত্রগুলো লিখতে পারবো। এবার আসো গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক, অর্থাৎ মিন ডেভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। কোনো
নিবেশনের গড় হতে তথ্য মানগুলোর ব্যবধানের চিহ্ন বর্জিত মানসমূহের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় ব্যবধান বলে। দেখো, গড় হতে মানগুলোর ব্যবধানের চিহ্ন বর্জিত, সোজা কথা আমরা এভাবে বুঝবো যে গড় থেকে যে তথ্য দেওয়া থাকবে সে তথ্য সারির মানগুলোর ব্যবধানের পরম মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যাবে সেটা হবে গড় ব্যবধান। আমাদের গড় ব্যবধান নির্ণয় আমরা সূত্রগুলো শিখব। দেখো, আমরা একটা তালিকা আকারে লিখেছি কেন্দ্র মান হতে নির্ণীত গড় ব্যবধান। তো আমরা জানি আমাদের কেন্দ্র মান বা কেন্দ্রীয় মান মূলত তিনটি, গড়, মধ্যক ও প্রচুরক। আমরা এই তিনটি থেকে গড় ব্যবধান নির্ণয় করতে পারবো। তাহলে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আমরা লিখেছি, শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে লিখেছি। তাহলে আমরা প্রথমে দেখে গড় হতে গড় ব্যবধান অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে হবে এম ডি এক্স বার ইকুয়াল টু সামেশন ফরম মান এক্স আই মাইনাস এক্স বার বাই এন, এবং শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আমরা লিখব এম ডি এক্স বার ইকুয়াল টু সামেশন এফ আই ফরম মান এক্স আই মাইনাস এক্স বার বাই এন। তাহলে দেখো, অর্থাৎ আমরা সাধারণত অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে মোট তথ্য সংখ্যাকে স্মল এন দ্বারা প্রকাশ করে থাকি এবং শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে মোট গণসংখ্যাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আর আমরা এম ডি এক্স বার অর্থাৎ এক্স বার দ্বারা আমরা সাধারণ গড় বুঝি, আর গড় থেকে গড় ব্যবধানকে আমরা এম ডি এক্স বার অর্থাৎ মিন ডেভিয়েশন বাই কি এক্স বার দ্বারা প্রকাশ করব। অনুরূপভাবে মধ্যক থেকে গড় ব্যবধান এম ডি এম ই অর্থাৎ মিন ডেভিয়েশন বাই মিডিয়ান অর্থাৎ মধ্যক থেকে। তাহলে এখানে হবে দেখো সামেশন ফরম মান এক্স আই মাইনাস এম ই বাই এন। অনুরূপভাবে এম ডি এম ই শ্রেণীকৃতের ক্ষেত্রে হবে সামেশন ফরম মান সামেশন এফ আই ইন্টু ফরম মান এক্স আই মাইনাস এম ই বাই ক্যাপিটাল এন। প্রচুরক হতে গড় ব্যবধান এম ডি এম ও অর্থাৎ মিন ডেভিয়েশন বাই মোড। তাহলে অশ্রেণীকৃতের ক্ষেত্রে হবে সামেশন ফরম মান এক্স আই মাইনাস এম ও বাই এন, আর শ্রেণীকৃতের ক্ষেত্রে হবে এম ডি এম ও সমান সামেশন এফ আই ফরম মান এক্স আই মাইনাস এম ও বাই এন। এরপরে গড় ব্যবধানাঙ্ক, যখন আমরা গড় ব্যবধান নির্ণয় করতে পারবো, এবার গড় ব্যবধানাঙ্ক। অনুরূপভাবে গড় হতে গড় ব্যবধানাঙ্ক সি এম ডি এক্স বার অর্থাৎ কি কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বাই এক্স বার অর্থাৎ গড় থেকে গড় ব্যবধানাঙ্ক আমরা লিখব। তাহলে এম ডি এক্স বার সোজা কথা গড় হতে গড় ব্যবধান বাই এক্স বার মানে কি গড়, অর্থাৎ আমরা গড় হতে গড় ব্যবধানকে গড় দ্বারা ভাগ করব ইন্টু 100 দিলে আমাদের গড় ব্যবধানাঙ্ক পেয়ে যাব। অনুরূপভাবে মধ্যক হতে গড় ব্যবধানাঙ্ক এম ডি এম ই বাই এম ই অর্থাৎ মধ্যক হতে যে গড় ব্যবধান পাবো তাকে মধ্যক দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করব। প্রচুরক হতে গড় ব্যবধানাঙ্ক সি এম ডি এম ও সমান এম ডি এম ও বাই এম ও ইন্টু 100 অর্থাৎ প্রচুরক হতে গড় ব্যবধান বের করে সেটাকে প্রচুরক দ্বারা ভাগ করে ইন্টু 100 করব। তাহলে আমরা গড় ব্যবধানাঙ্ক 3 ক্ষেত্রে পেয়ে যাব। তো তোমরা সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে রাখো। দেখো, সূত্র মাথায় থাকলে কি কাজ সেটা আমরা মাথায় আনতে পারবো, তাহলে ওই অঙ্কগুলো করা আমাদের জন্য খুব সহজ হবে। চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধানাঙ্ক। কোন নিবেশনের মানগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে যে মানগুলো পুরো তথ্য সারিকে সমান 4 ভাগে ভাগ করে তাদেরকে আমরা চতুর্থক বলবো। তথ্য সারিকে যে 4 ভাগে ভাগ করবে যে মানগুলো সেগুলোকে আমরা চতুর্থক বলবো। কোনো তথ্য সারি বা নিবেশনের মধ্যমা হতে প্রথম ও তৃতীয় চতুর্থকের ব্যবধানের গাণিতিক গড়কে চতুর্থক ব্যবধান বলে। অর্থাৎ কিউডি ইকুয়ালটা আমরা লিখব এমই মধ্যক থেকে আমরা বলছি মধ্যক হতে প্রথম ও তৃতীয়। তাহলে মধ্যক দেখো মধ্যক থাকবে প্রথম, মধ্যক হবে প্রথম চতুর্থক থেকে বড়, এ কারণে আমরা এমই মাইনাস কিউ1 মানে প্রথম চতুর্থক প্লাস কিউ3 মাইনাস এমই অর্থাৎ প্রথম হলো কিউ1, দ্বিতীয় হলো কিউ2, তৃতীয় হলো কিউ3। তো আমাদের কিউ2 মানে আমরা সবসময় এটা মানে মধ্যক, তো সেটাকে আমরা এমই দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা শেষ পর্যন্ত পেয়ে যাব কিউ3 মাইনাস কিউ1 বাই 2। তাহলে আমাদের কখনো যদি চতুর্থক ব্যবধান নির্ণয় করতে হলে তাহলে আমাদের প্রয়োজন হবে প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থক। তাহলে আমরা চতুর্থক ব্যবধান এবং চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় করতে পারব। এবার আসো
চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় করতে হলে আমাদের অশ্রেণীকৃতের ক্ষেত্রে বিশেষ করে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে, কারণ আমাদের মোট তথ্য সংখ্যা কেমন তার উপর ডিপেন্ড করে আমাদের চতুর্থক ব্যবধানাঙ্ক বা চতুর্থক ব্যবধান দুটি নির্ণয় করতে হবে। আমরা যদি মোট নিবেশনের কোনো নিবেশনের মোট তথ্য সংখ্যা যদি আমাদের n হয়, তাহলে আমরা প্রথম শর্ত যদি n জোড় এবং 4 দ্বারা বিভাজ্য হয়, n জোড় এবং 4 দ্বারা বিভাজ্য হলে আমাদের qi সমান n ইন্টু i বাই 4 তম পদ যোগ n ইন্টু i বাই 4 প্লাস 1 তম পদ বাই 2, অর্থাৎ i মানে আমরা বুঝবো যদি q1 দিয়ে দিই তাহলে প্রথম চতুর্থক, তাহলে প্রথম চতুর্থকের ক্ষেত্রে i এর মান 1 হয়ে যাবে, তৃতীয় চতুর্থকের ক্ষেত্রে i এর মান 3 হয়ে যাবে। তাহলে এই সূত্র দিয়ে আমরা কাজ করব, চতুর্থক মানে প্রথম চতুর্থক অথবা তৃতীয় চতুর্থক নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে শর্ত হলো n জোড়, অর্থাৎ মোট তথ্য সংখ্যা হবে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য। দ্বিতীয় শর্ত দেখো, n জোড় কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। মোট তথ্য সংখ্যা জোড় ঠিকই, কিন্তু এবারে 4 দ্বারা বিভাজ্য না হলে আমরা বলবো তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করে করব। ভাগ করার পর প্রথম অংশের মধ্যক হবে q1 আর দ্বিতীয় অংশের মধ্যক হবে q3। তৃতীয় শর্ত, n বিজোড় এবং n প্লাস 1 4 দ্বারা বিভাজ্য হলে তাহলে আমাদের qi ইকুয়াল টু হবে n প্লাস 1 ইন্টু i বাই 4 তম পদের মান 4 তম পদ, অর্থাৎ তাহলে আমরা এক্ষেত্রে q1টা পাবো ওই যে i এর মান 1 বসিয়ে, q3টা পেয়ে যাব i এর মান 3 বসিয়ে। চতুর্থ শর্ত, n বিজোড় এবং n প্লাস 1 4 দ্বারা বিভাজ্য না হলে তথ্যগুলোর মধ্যকের বাম দিকের প্রথম অংশের মধ্যক হবে q1 এবং ডান দিকের মধ্যক হবে q3। তাহলে আমাদের অশ্রেণীকৃত ক্ষেত্রে আমাদের চতুর্থক ব্যবধান বা চতুর্থকগুলো নির্ণয় করার সময় এই 4টি শর্ত দেখতে হবে। প্রথম শর্ত আবার বলতেছি, n জোড় এবং 4 দ্বারা বিভাজ্য, n জোড় কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, n বিজোড় এবং n প্লাস 1 4 দ্বারা বিভাজ্য, n বিজোড় এবং n প্লাস 1 4 দ্বারা বিভাজ্য নয়। এই 4টি শর্তের ক্ষেত্রে আমাদেরকে অশ্রেণীকৃতের ক্ষেত্রে চতুর্থক ব্যবধান এবং চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এই জাতীয় আমাদের প্রায় সময় বিশেষ করে বহু নির্বাচনে এবং সৃজনশীল এসে থাকে, তো তোমরা এগুলো একটু ভালোভাবে আয়ত্তে রাখবে। শ্রেণীকৃতের ক্ষেত্রে একটাই সূত্র, qi ইকুয়াল টু L1 প্লাস n ইন্টু i বাই 4 মাইনাস fc বাই fn ইন্টু d, অর্থাৎ তোমরা যেটা মূলত মধ্যকের সূত্রটা লিখে এসেছে মূলত ওইটাই, ওই সূত্রটাই এখন আমাদের qi। তাহলে কি i এর মান 1 দিলে আমরা প্রথম চতুর্থক এবং 3 দিয়ে তৃতীয় চতুর্থক পাবো। আমাদের একটু যাচাই করতে হয়, n ইন্টু i বাই 4 এর মান যে শ্রেণীতে পড়ে সেই শ্রেণী হবে চতুর্থক শ্রেণী। এরপরে আসো পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক ও বিভেদাঙ্ক। কোনো তথ্যসারের প্রত্যেকটি মান হতে গাণিতিক গড়ের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলবো। প্রত্যেকটি মান হতে গাণিতিক গড়ের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে আমরা পরিমিত ব্যবধান বলবো। সাধারণত এটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। আর পরিমিত ব্যবধানের বর্গকে বলা হয় ভেদাঙ্ক, একে আমরা সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করি। অশ্রেণীকৃত ক্ষেত্রে সিগমা অর্থাৎ পরিমিত ব্যবধান সমান হয়ে যাবে রুট সামেশন, এই যে সংজ্ঞাটা দেখো, রুট সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার বাই n, অথবা একবারে সর্বশেষটা মাথায় রাখবা রুট সামেশন xi স্কয়ার বাই n মাইনাস x বার হোল স্কয়ার। শ্রেণীকৃতের ক্ষেত্রে সিগমা ইকুয়াল টু সামেশন রুট সামেশন fi ইন্টু xi মাইনাস x বার হোল স্কয়ার বাই n, অথবা সর্বশেষটা দিয়ে কাজ করব রুট সামেশন fi xi স্কয়ার বাই n মাইনাস x বার স্কয়ার। এই আমাদের সূত্রগুলো শেষ। তো আমরা অঙ্ক মূলত 3 টাইপের অঙ্ক করব। এক, অশ্রেণীকৃত তথ্য দিয়ে আমরা
সবগুলো বিস্তার পরিমাপ বের করব। চলক এবং গণসংখ্যা দেওয়া থাকলে আমরা বিস্তার পরিমাপ বের করব। সর্বশেষে শ্রেণীকৃতের ক্ষেত্রে আমরা বিস্তার পরিমাপ বের করব এবং দুই একটি থিওরি আকারে কিছু অঙ্ক করব। তো প্রথমে আমরা আজকের ক্লাসে অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমরা বিস্তার পরিমাপ আলোচনা করি। আমাদের 1 নম্বর অঙ্ক, তথ্যের আলোকে বিস্তার পরিমাপ সমূহ নির্ণয় করো। আমাদের এখানে টোটাল 12টা তথ্য দেওয়া আছে। আমাদের প্রথম কাজ হবে তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। প্রথমে আসো পরিসর ও পরিসরাঙ্ক নির্ণয়। তো আমরা জানি পরিসরাঙ্কের ক্ষেত্রে আমাদের দরকার তথ্য সারির সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান। তো আমাদের সর্বনিম্ন মান 8, সর্বোচ্চ মান 25। তাহলে পরিসরের সূত্র সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন 17 পেয়ে গেলাম। পরিসরাঙ্ক xn মাইনাস x1 বাই xn প্লাস x1 ইন্টু 100। আমরা ক্যালকুলেশন করে আনসারটা করব। এরপরে আসো গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক। তাহলে গড় ব্যবধান আমরা সূত্র দেখে এসেছি গড় থেকে, মধ্যক থেকে, প্রচুরক থেকে। তাহলে প্রথম হলো তোমাদের পূর্বের ক্লাসের মধ্যে আগে আমরা গড় নির্ণয় করে আসব। গড় তো তোমরা জানো মোট তথ্য সংখ্যাকে তথ্যগুলোর সমষ্টি, মোট তথ্য সমষ্টিকে তথ্য সংখ্যা দিয়ে ভাগ করে আমরা গড় পাই। আমরা গড় নির্ণয় করে ফেলব। মধ্যক কিভাবে নির্ণয় করা হয়? মোট তথ্য সংখ্যা জোড় হলে আমাদের একটি সূত্র, বিজোড় হলে আরেকটি সূত্র। তোমাদের আশা করে মনে আছে। তো আমাদের যেহেতু n = 12 এটা একটি জোড় সংখ্যা, আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র হলো n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ বাই 2। তাহলে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ বাই 2। যদি n এর মান অর্থাৎ মোট তথ্য সংখ্যা জোড় হয় তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে আমাদের যেহেতু n এর মান এখানে 12, তাহলে আমাদের হয়ে যাবে 6 তম যোগ 7 তম পদ বাই 2। তো আমরা যখন ওই যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে এসেছি সেখানে আমাদের আছে দেখো 6 তম পদ হলো আমাদের 14 আর 7 তম পদ 15, তাহলে বাই 2 আমরা পেয়ে যাব 14.5। প্রচুরক তোমরা জানো তথ্যতে যে উপাত্তটির সর্বাধিক সংখ্যক বার থাকে সেটাই আমাদের প্রচুরক। তো আমাদের এখানে যেহেতু 13 সর্বাধিক 2 বার আছে, অথবা আমাদের প্রচুরক হয়ে যাবে 13। তাহলে আমরা গড়, মধ্যক, প্রচুরক পেয়ে গেলাম। এখন আমরা প্রথমে গড় ব্যবধান নির্ণয় করব, এরপরে গড় ব্যবধানাঙ্ক। তাহলে গড় ব্যবধানের সূত্র আমাদের মনে আছে। সূত্রগুলোর জন্য আমরা একটা তালিকা তৈরি করেছি। তোমরা তালিকা তৈরি না করে যদি দেখাতে পারো ওকে, আমি তালিকা আকারে লিখেছি xi, অর্থাৎ আমাদের তথ্যগুলো হলো 8, 10, 12 এভাবে 25 পর্যন্ত। আমাদের গড়ের সূত্র দেখো পরম মান সামেশন পরম মান xi মাইনাস x বার বাই n। তাহলে আমরা কাজ করব xi মাইনাস x বার, দ্বিতীয়টাতে xi মাইনাস me, তৃতীয়টা হলো xi মাইনাস mo, অর্থাৎ গড় থেকে ব্যবধান বের করে রাখবো, মধ্যক থেকে বের করে রাখবো, প্রচুরক থেকে বের করে রাখবো। তাহলে আমি একটি দুটি দেখালাম উদাহরণের মতো। প্রথম তথ্য ছিল আমাদের 8, তাহলে পরমান 8 মাইনাস x বার আমরা বের করেছি 15.42, ইকুয়ালটা আমরা পেয়ে যাব 7.42। মধ্যকের ক্ষেত্রে পেয়ে যাব 8 মাইনাস মধ্যক পেয়েছিলাম আমরা 14.5 ইকুয়াল টু 66.5। তাহলে এরপর আমাদের প্রচুরকের ক্ষেত্রে আমরা পেয়ে যাব 8 মাইনাস 13 সমান 5। যেহেতু পরমান চিহ্ন অর্থাৎ আমরা এখানে নেগেটিভ চিহ্ন আসলে বাদ দিয়ে দেব। এরপরে দেখো 10 এর ক্ষেত্রে আমরা কাজ করেছি। অনুরূপভাবে তোমরা 12 এর ক্ষেত্রে করবা, 13 এর ক্ষেত্রে করবা। 13 আমাদের দুইবার আছে, 14 এর ক্ষেত্রে করবা, এভাবে আমরা 25 পর্যন্ত করব। করে সর্বশেষে আমরা x এর মাইনাস x বারের মানগুলো যোগ করব, যোগ করে লিখব। অনুরূপভাবে xi মাইনাস me অর্থাৎ মধ্যক থেকে যা পেলাম সেটার সমষ্টি বের করে রাখবো এবং প্রচুরকের সমষ্টিও বের করে রাখবো। এবার আসো
আমরা প্রথমে গড় ব্যবধান নির্ণয় করি। তাহলে আমাদের গড় থেকে গড় ব্যবধান সূত্র ছিল সামেশন xi মাইনাস পরম মান xi মাইনাস x বার বাই n। তাহলে আমরা সেটা বের করে রেখেছি একটু আগে 45.84 বাই 12 আমরা পেয়ে গেলাম 3.82। এরপরে আসো মধ্যক থেকে গড় ব্যবধান সামেশন সূত্র সামেশন xi মাইনাস me বাই n ইকুয়াল টু 3 আমরা পেয়ে গেলাম 3.75। প্রচুরক থেকে গড় ব্যবধান সামেশন xi মাইনাস mo বাই n শেষ পর্যন্ত পেয়ে যাব 3.92। দেখো সূত্রগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কি বের করতে হবে সেটা আমরা সূত্র দেখে আসলে বের করতে পারবো আশা করি। তো আমাদের সূত্রগুলাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, মাথায় যাতে সূত্রগুলো থাকে সে বিষয়ে একটু সজাগ থাকবে। এবার আসো গড় থেকে গড় ব্যবধান মধ্যক থেকে বের করলাম, প্রচুরক থেকে বের করলাম। এখন আসো গড় ব্যবধানাঙ্ক। তাহলে আমরা যেহেতু দেখো গড় ব্যবধান বের করে ফেলছি, এখন গড় ব্যবধানাঙ্ক আমাদের জন্য সহজ হয়ে গেছে। গড় থেকে গড় ব্যবধানাঙ্ক তাহলে md x বার বাই x বার ইন্টু 100। তো আমরা md x বার একটু মানে অর্থাৎ গড় থেকে গড় ব্যবধান বের করে রেখেছি 3.82, আর আমরা প্রথমেই গড় বের করে রেখেছি 15.42 ইন্টু 100। আমরা শেষ পর্যন্ত পেয়ে যাব 24.77। মধ্যক থেকে পাবো অনুরূপভাবে সূত্রটা লিখে প্রচুরক থেকে আমরা বের করতে পারবো আশা করে। সূত্রগুলো আয়ত্ত রাখতে হবে। এরপরে আসো পরিমিত ব্যবধান ভেদাঙ্ক ও বিভেদাঙ্ক নির্ণয়। মোট তথ্য সংখ্যা n equal to 12 সামেশন xi 185 এটা বের করে রাখছি সামেশন xi স্কয়ার। তাহলে শেষ পর্যন্ত আমরা পেয়ে যাব, অর্থাৎ তথ্যগুলো সবগুলো বর্গ করে যোগ করব 3121। আমি বলছি আমি যে সূত্র লিখেছি আমাদের দুই রকমের সূত্র ছিল পরিমিত ব্যবধানের জন্য। এক প্রথম সূত্র ছিল রুট সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার বাই n। এটাকে ভেঙে আমি সর্বশেষ আকার যেটা পেলাম রুট সামেশন xi স্কয়ার বাই n মাইনাস x বাই x বার স্কয়ার। তো আমি সাধারণত ওটা দিয়ে কাজ করি। পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু সামেশন xi স্কয়ার বাই n মাইনাস সামেশন x বার মানে সামেশন xi বাই n হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো শেষ পর্যন্ত 4.73। ভেদাঙ্ক অর্থাৎ আমরা সূত্র শিখেছি, সংজ্ঞা শিখেছি পরিমিত ব্যবধানের বর্গকে ভেদাঙ্ক বলে। এখানে আমরা পরিমিত ব্যবধান যা পেলাম সেটাকে বর্গ করলে ভেদাঙ্ক পেয়ে যাব। কিন্তু আমাদের যদি কখনো পরিমিত ব্যবধান না আসে, সরাসরি ভেদাঙ্ক আসে, তাহলে আমরা এইভাবেও কাজ করতে পারবো। প্রথমে পরিমিত ব্যবধান নির্ণয় করব, পরে এটাকে বর্গ করব, অথবা সরাসরি আমরা এভাবে লিখতে পারি ভেদাঙ্ক সিগমা স্কয়ার সমান ওই যে রুটটা বাদ দিয়ে দিব, স্কয়ার রুট কাটা যাবে, ওই যে সূত্রটা লিখবা সামেশন xi স্কয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n হোল স্কয়ার। অথবা তোমরা এখানে লিখতে পারো সামেশন xi বাই n এর জায়গায় x বার হোল স্কয়ারে লিখতে পারো। যেভাবে কাজ করো সূত্র আয়ত্তে থাকতে হবে। তাহলে আমরা এখানে মান বসে শেষ পর্যন্ত পেয়ে যাব 22.41। বিভেদাঙ্ক শেষ আবার সূত্র ছিল আমাদের সিগমা বাই এক্স বার ইন্টু 100, সিগমা বাই এক্স বার ইন্টু 100। দেখো আমাদের যদি কখনো বিভেদাঙ্ক আসে তাহলে সেক্ষেত্রে আমাদের পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখলাম সিগমা বাই এক্স বার ইন্টু 100। শেষ পর্যন্ত পেয়ে গেলাম 30.61। চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয়। তাহলে দেখো এটাতে আমাদের চতুর্থক ব্যবধানের ক্ষেত্রে অশ্রেণীকৃতের ক্ষেত্রে 4টি শর্ত ছিল। আমরা প্রথমে মোট তথ্য যা ছিল অর্থাৎ 12 ছিল, 12টির তথ্য ছিল সেটা নিয়ে কাজ করব। তাহলে আমাদের এখানে মোট তথ্য সংখ্যা n 12 12টি এবং 12 4 দ্বারা বিভাজ্য, অথবা আমরা বের করতে n বাই 4 ইন্টু 1 সমান এখানে আমরা 3 পাবো পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের প্রথম চতুর্থ Q1 তোমাদের সূত্র মনে আছে, তাহলে সেটা অনুযায়ী আমরা লিখতে পারবো 3তম পদ যোগ
4তম পদ বাই 2 সমান আমরা পেয়ে যাব 12.5 এবং n ইনটু আর n বাই 4 ইনটু 3 9 এটাও পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যদি পূর্ণ সংখ্যা পাই তোমরা এইভাবে মাথায় রাখতে পারো অথবা তোমাদের সূত্র দিয়ে কাজ করো পারো। তাহলে পূর্ণ সংখ্যা হলো ওই পদ যোগ ওই পদের পরের পদ বাই 2। তাহলে Q3 পেয়ে গেলাম 9তম পদ যোগ 10তম পদ বাই 2। আমরা যখন মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে রেখেছি আমাদের 9তম পদ ছিল 17 এবং 10তম পদ ছিল 20 আর বাই 2, তাহলে আমরা পেয়ে যাব 18.5। তাহলে আমরা প্রথম এবং তৃতীয় চতুর্থক পেয়ে গিয়েছি। এখন আমাদের চতুর্থক ব্যবধান Q3 মাইনাস Q1 বাই 2 আমাদের শেষ পর্যন্ত আসলো 3। চতুর্থক ব্যবধানাঙ্ক Q3 মাইনাস Q1 বাই Q3 প্লাস Q1 ইন্টু 100। তাহলে আমরা পেয়ে যাব এখান থেকে 19.35। এই হলো আমাদের প্রথম শর্তের ক্ষেত্রে n জোড় এবং 4 দ্বারা বিভাজ্য হলে। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখব n জোড় এবং 4 দ্বারা বিভাজ্য নয়। আমরা যে তথ্য নিয়েছি 12টি সেটা থেকে আমরা সর্বশেষ মানটা অর্থাৎ 25কে বাদ দিয়ে কাজ করেছি। তাহলে আমরা লিখলাম 8 থেকে 20 পর্যন্ত আমাদের তথ্য হয়ে গেছে এখন। তাহলে আর n কে 8 থেকে 20 পর্যন্ত অর্থাৎ তাহলে আমাদের দুইটা বাদ গিয়েছে কত 22 এবং 25, সে দুটো তথ্য বাদ দিয়ে বাকি 10টা নিয়ে আমরা কাজ করব এখন। তো তোমাদের পরীক্ষাতে ওইভাবে আসবে না যে কোনো একটা, হয় প্রথম শর্ত মিলে যাবে অথবা দ্বিতীয় শর্ত অথবা তৃতীয় শর্ত অথবা চতুর্থ শর্ত। যে শর্তের আয়ত্তে তোমাদের তথ্য দেওয়া থাকে তোমরা ওই শর্ত দিয়ে কাজ করবা। জাস্ট আমরা আমাদের এখানে যে তথ্য দেওয়া ছিল 12টি পদের, তাহলে সেই 12টি থেকে আমরা একটু কম দুই একটা কমিয়ে আমাদের যে শর্ত অনুযায়ী আমরা জাস্ট প্র্যাকটিস করব, আর কিছু না। এখানে মোট তথ্য n = 10 পেয়ে যাব এবং 10 জোড় কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমাদের এই ক্ষেত্রে শর্ত হলো তথ্য সারিকে আমরা সমান দুই ভাগে ভাগ করব। ভাগ করে প্রথম অংশের মধ্যক হবে প্রথম অংশের মধ্যমা হবে Q1 অর্থাৎ প্রথম চতুর্থক, দ্বিতীয় অংশের মধ্যে হবে Q3 অর্থাৎ তৃতীয় চতুর্থক। আমরা লিখলাম প্রথম চতুর্থক Q1 = প্রথম অংশের মধ্যক। আমি সূত্র লিখেছি যেহেতু প্রথম অংশে এখন আমার হয়ে যায় 5টি। তো তোমরা জানো মধ্যক বের করার সূত্র হলো যদি n এর মান, যেহেতু প্রথম অংশে দেখো আমাদের 5টি আছে, তো n এর মান বিজোড় হলে তোমরা জানো সূত্র হলো মধ্যকের সূত্র হলো n + 1/2। তাহলে ঠিক অনুরূপভাবে Q1 আমার একটা চতুর্থক, Q1 হলো প্রথম চতুর্থক, Q2 দ্বিতীয় চতুর্থক অর্থাৎ আমাদের যেটা মধ্যক করে এসেছি। তাহলে অনুরূপ সূত্রটা তোমরা লিখতে পারো প্রথম অংশের n + 1/2 তম পদের তথ্যমান সমান প্রথম অংশের n + 1। তাহলে প্রথম অংশে আমাদের মোট তথ্য হলো 5টা, তাহলে 5 + 1/2 তম পদের তথ্যমান সমান প্রথম অংশের, তাহলে আমরা পেয়ে যাই 3 ভাগ করে 5 + 1/2 মানে 3, তাহলে তৃতীয় পদের তথ্যমান সমান 12। আমি জাস্ট এখানে তোমাদের পুরো সূত্রটা তোমরা পুরো ক্লাসে যেভাবে শিখেছিস সেটি আবার লিখে দিয়েছি। তোমরা অবশ্যই এটুকু না লিখেও সরাসরি 12 লিখতে পারো। দেখো যখন তুমি তথ্য সারিকে সমান দুই ভাগে ভাগ করে ফেলবে, তুমি দেখো প্রথম অংশের আমি চিহ্নিত করে রেখেছি, এর মধ্যে 5টি তথ্যের মধ্যে মধ্যখানে 12 আছে, আমি লাল চিহ্নিত করে রেখেছি। তো তোমরা এটুকু যদি বিস্তারিত না লিখে সরাসরি লিখে ফেলো প্রথম চতুর্থ Q1 = প্রথম অংশের মধ্যক সমান 12 লিখে ফেলতে পারলে লিখে ফেলবা। এই সূত্র লিখে সময় লস করার কোনো দরকার নেই, জাস্ট আমি এই সূত্রগুলো প্র্যাকটিস করার জন্য লিখে দিয়েছি। অনুরূপভাবে তৃতীয় চতুর্থক কি আমাদের শর্ত অনুযায়ী দ্বিতীয় অংশের মধ্যক। তাহলে দেখো আমি অনুরূপ সূত্র লিখেছি, কিন্তু তাহলে অনুরূপ সূত্র দেখো দ্বিতীয় অংশ আমাদের 14 থেকে 20 পর্যন্ত। এখানে আমরা দেখে বুঝে ফেলতেছি মধ্যক হলো 16। তা আমি অনুরূপভাবে তোমাদের সূত্রটা লিখে দিয়েছি, সূত্রটা লিখে আমরা এখানে 16 পাবো। তাহলে আমরা প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থক পেয়ে গিয়েছি। এখন আমাদের চতুর্থক ব্যবধান Q3 - Q1/2 চতুর্থক ব্যবধানাঙ্ক তাহলে কত হয়ে যাবে Q3 - Q1/Q3 + Q1।
এরপরে আসো আমাদের তৃতীয় শর্ত ছিল n বিজোড় ও n+1 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে এক্ষেত্রে আমরা ওই যে 12টা থেকে আমাদের টোটাল মেন তথ্য 12টা থেকে আমরা সর্বশেষটি বাদ দিয়ে 11টা রেখেছি, অর্থাৎ 25কে বাদ দিয়ে 11টা রেখে আমরা সূত্রটা একটু প্র্যাকটিস করব। মোট তথ্য সংখ্যা n = 11 বিজোড় এবং n+1 অর্থাৎ 12 যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম সূত্র তোমাদের মনে আছে, আমরা এইভাবে লিখেছি n+1 * i/4 তম পদের তথ্যমান। তো আমরা বলছি i এর মান 1 বসালে q1, তাহলে এখানে আমাদের হয়ে যাবে q1 হয়ে যাবে n+1 * 1/4 তম পদের তথ্যমান। তাহলে আমরা লিখে ফেললাম, শেষ পর্যন্ত পেয়ে যাব 3 তম পদের তথ্যমান। তো আমরা জানি যখন তথ্যটাকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি সেক্ষেত্রে দেখো আমাদের 3 নম্বর অবস্থানে 12 আসে। তাহলে আমাদের q1 12। এরপরে আসো q3 অর্থাৎ তৃতীয় চতুর্থক। তাহলে n+1 * i এর জায়গায় আবার 3 হবে বাই 4। তাহলে শেষ পর্যন্ত আমরা পেয়ে যাব 9তম পদের তথ্যমান। তাহলে দেখো 9তম পদের অবস্থানে আমাদের এখানে 17 আছে। তাহলে আমরা q3ও পেয়ে গেলাম। তাহলে যথারীতি আগের মতো সূত্র লিখব, সূত্র লিখে আমরা পেয়ে যাব এখানে 3.5। এরপরে চতুর্থক ব্যবধানাঙ্ক সূত্রটা লিখে মান বের করব আমরা। এগুলো আমাদের তৃতীয় শর্তের আলোকে আমরা চতুর্থক ব্যবধানাঙ্ক বের করব। তাহলে এবার আসো আমরা চতুর্থ শর্ত, যখন n বিজোড় ও n+1 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এখানে আসো আমাদের মূল তথ্য উপাত্ত ছিল আমাদের 12টি, সেখান থেকে আমরা সর্বশেষ 3টিকে বাদ দিয়ে এখানে 9টিতে নিয়ে এসেছি। আমরা এখন 9টি নিয়ে কাজ করব। তাহলে এখানে মোট উপাত্ত সংখ্যা n = 9 এবং n+1 অর্থাৎ 10 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এক্ষেত্রে আমাদের শর্ত ছিল তথ্য সারির মধ্যক মানের বাম দিকের অংশের মধ্যক হবে প্রথম চতুর্থক এবং ডান দিকের অংশের চতুর্থক হবে দ্বিতীয় চতুর্থক। তাহলে আমরা সেটা কিভাবে করব, দেখো আমাদের 9টির মধ্যে 13 ঠিক মাঝখানে আছে। তাহলে 13-এর বাম দিকে আছে 4টি এবং ডান দিকে আছে 4টি। তাহলে প্রথম অংশের মধ্যক, তো তোমরা এই একেবারে প্রথম শর্তের মতো সূত্রটা লিখতে পারো, n/2 + n/2 + 1তম পদের তথ্যমান বাই 2। তো আমরা সেটা লিখতে পারি এখানে 4/2 + 4/2 + 1তম পদের তথ্যমান বাই 2। তো লিখতাম 4/2 মানে 2 আর 4/2 + 1/2 মানে 2। তাহলে আমরা এখানে পেয়ে যেতাম শেষ পর্যন্ত কত এখানে, তাহলে তার মানে 2তম ও 3তম পদের তথ্যমান বাই 2। তো আমাদের মধ্যখানে এখানে আছেই, যদি তোমরা জানো যদি জোড় সংখ্যক উপাত্ত হয় তাহলে ঠিক মধ্যখানে যে দুটি তথ্যমান থাকে সেই দুটির যোগফল বাই 2। তো আমি আর কোনো সূত্র লিখি নাই, সরাসরি মধ্যখানে 4টির মধ্যে মধ্যখানে দুটো হলো 10 এবং 12। তাহলে 10 + 12/2 = 11। তোমরা যদি না বুঝে থাকো তোমরা ঠিক প্রথম শর্তের মতো সূত্রটা লিখে কাজ করবে। অনুরূপ তৃতীয় চতুর্থ, তাহলে 13-এর ডানের অংশের অর্থাৎ ডানের 4টে নিয়ে আমরা কাজ করব। সেই 4টির মধ্যে মধ্যখানে দুটি সংখ্যা আছে 15 এবং 16। তাহলে আমরা লিখে ফেলব সরাসরি 15 + 16/2 = 15.5। তাহলে আমরা লিখে ফেলব কত, চতুর্থক ব্যবধান QD এত, চতুর্থক ব্যবধানাঙ্ক আমরা লিখে ফেলব, ক্যালকুলেশন করব, শেষ পর্যন্ত মানগুলো পাবো। এগুলো আমাদের চতুর্থক ব্যবধান 4টি শর্তের ক্ষেত্রে। দেখো মেন তথ্য সংখ্যা আমাদের 12 ছিল, আমরা প্র্যাকটিস করার জন্য পরের 3টি শর্তের জন্য উপাত্ত সংখ্যা কমিয়ে আমরা প্র্যাকটিস করে ফেলছি। তোমরা অনুরূপভাবে যে কোনো অঙ্ক আসে যাতলে পারো সেদিকে একটু নজর রাখবে। আবার টাইপ 2 এবারেও অশ্রেণীকৃত এবার শর্তকে আমাদের সরাসরি দুটো বলা থাকবে, তাদের চলক এবং ঘনসংখ্যা। এর আগে শুধু আমাদের তথ্য সংখ্যা ছিল, সেটাকে আমরা x নিয়ে কাজ করেছি। এবার আমাদের তথ্য সংখ্যা অর্থাৎ চলক আকারে থাকবে সেটি, যেটাকে আমরা সাধারণত xi দ্বারা প্রকাশ করি, আর গণসংখ্যা fi, এই দুটি দেওয়া থাকবে। এক্ষেত্রে আমরা আবার বিস্তার পরিমাপসমূহ আলোচনা করব।
পরিসর ও পরিসরাঙ্ক যথারীতি চলকের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের বিয়োগফলের আমরা পরিসর এবং পরিসরাঙ্ক বের করব। তাহলে আমরা লিখে ফেলছি সর্বনিম্ন মান 24, সর্বোচ্চ মান 38, অর্থাৎ আমাদের পরিসর আমরা পেয়ে যাব 14, পরিসরাঙ্ক ক্যালকুলেশন করে পেয়ে যাব 22.58। এরপরে আসো গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক প্রয়োজনীয় সারণী, অর্থাৎ আমরা গড় নির্ণয় করব। যেহেতু আবার আমাদের গণসংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা সাধারণ পদ্ধতিতে যে গাণিতিক গড় নির্ণয় করেছি সেই পদ্ধতি অনুযায়ী আমরা গড় এবং গড় ব্যবধান নির্ণয় করব। তাহলে চলক xi গণসংখ্যা fi দেওয়া আছে, আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য একেবারে সর্বশেষ পর্যন্ত যা দরকার সব বের করে রাখবো এখানে। তাহলে আলাদা কোনো সারণী লাগবে না আমাদের সবগুলো বিস্তার পরিমাণ আলোচনা করতে। তাহলে আমাদের গড়ের জন্য লাগবে fi xi, আমরা সামেশন fi xi বের করব। তোমরা তো এগুলো গুণ পারো। এরপরে দিয়ে পরিমিত ব্যবধান বেদাঙ্কের জন্য fi xi স্কোয়ার লাগবে, সেটা বের করে রেখেছি। আর আমাদের চতুর্থক ব্যবধান অর্থাৎ Q1 এবং Q3 এর জন্য যোজিত গণসংখ্যা লাগবে। তাহলে আমরা যোজিত গণসংখ্যাটাও এখানে লিখে রাখবো। আমরা এক সারণীতে সকল তথ্যের কাজ করে ফেলেছি যাতে আমাদের আর কোনো সমস্যা না হয়। তাহলে আমরা পরবর্তী তথ্যগুলো এটা দেখে কাজ করে ফেলতে পারবো, এবং যেটাই আসুক। আর তোমাদের পরীক্ষায় যখন আসবে তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটাই শুধু বের করবে, সবগুলো বের করার দরকার নেই। আমরা গড় বের করে ফেলছি, শর্ত হলো সামেশন fi xi বাই n। তাহলে আমাদের হলো 30.82। মধ্যক, আমরা মধ্যক কীভাবে বের করেছি মনে আছে তোমাদের? n/2 তম পদের মান যে শ্রেণীর যোজিত গণসংখ্যা দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঠিক এটাই n/2 তম পদের মান যে শ্রেণীতে পড়ে আমাদের সেটাই ছিল মধ্যক শ্রেণী। এখানে ঠিক যদিও শ্রেণী নেই কিন্তু অনুরূপ ধারণায় নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে n/2 অর্থাৎ আমাদের টোটাল তথ্য সংখ্যা, এখানে গণসংখ্যা ছিল 36, তাহলে আমরা n/2 বের করেছি, তাহলে 18 হয়ে গেছে। তাহলে 18তম পদের আমাদের যখন শ্রেণীকৃত ছিল আমরা লিখতাম যে 18তম পদ যে শ্রেণীতে আছে সেটাই ছিল মধ্যক শ্রেণী। আর যখন আমাদের শুধু চলক এবং গণসংখ্যা দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা কাজ করব 18তম পদের বিপরীতে চলকের মান। তাহলে দেখো আমাদের যোজিত গণসংখ্যা দেখে আমরা সিদ্ধান্ত নিব 18তম পদটা পরে 8, 14, 14 পরে 18 পর্যন্ত তৃতীয় অবস্থানে আছে, অর্থাৎ তৃতীয় সারিতে আছে। তাহলে আমরা বলবো তৃতীয় সারিতে আছে, তাহলে তৃতীয় সারি 21 বিপরীতে আমাদের চলকের মান হলো 30, তাহলে আমাদের মধ্যক হয়ে যাবে 30। আর প্রচুরক আমরা জানি সর্বোচ্চ গণসংখ্যা যা সেটাই হলো প্রচুরক শ্রেণী। আর এখানে যেহেতু শ্রেণী নেই তাহলে আমরা ওই লিখবো সর্বোচ্চ গণসংখ্যার বিপরীতে চলকের মান। তা আমাদের গণসংখ্যা সর্বোচ্চ 10, তাহলে 10-এর বিপরীতে চলকের যে মানটা আছে সেটাই হবে আমাদের প্রচুরক। তাহলে 10-এর বিপরীতে আমাদের এখানে কত আছে? চলকের মান 35, তাহলে আমাদের প্রচুরক হয়ে যাবে 35। তোমরা এই বিষয়টা একটু খেয়াল করে রাখবে, অনুরূপ কাজ মাথাতে হবে। এবার আসো গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক নির্ণয়ের সারণী। তাহলে আমাদের প্রথম শর্ত হলো গড় মধ্যক প্রচুরক নির্ণয় করা, সেটা আমরা নির্ণয় করে ফেলেছি। তাহলে সারণীটা অনুরূপভাবে, যেহেতু এবার গণসংখ্যা দেওয়া আছে গণসংখ্যা নিয়ে কাজ করতে হবে। আমরা তালিকাটি পূরণ করবো, আশা করি সবাই পারবা। সামেশন fi ইন্টু xi মাইনাস এক্স বার, ফরম মান চিহ্নটা অবশ্যই দিবে, না কিন্তু অঙ্ক তোমাদের ভুল হয়ে যাবে। তাহলে আমাদের আগের মতোই xi মাইনাস এক্স বার বের করে সেটাকে আবারে fi দ্বারা গুণ করব। গুণ করার পরে যা আসে অনুরূপভাবে আমরা তালিকাটি পূরণ করব। এরকম তালিকা তোমরা পূর্বের ক্লাসেও অনেক করেছো, আমি আর বিস্তারিত বিবরণ দেব না। তোমরা তালিকাটি করার পরে কাজ করব, গড় ব্যবধান নির্ণয় করব। প্রথমে গড় ব্যবধান, তাহলে প্রথমে আমাদের গড় থেকে গড় ব্যবধান সূত্র সামেশন fi ইন্টু xi মাইনাস এক্স বার বাই n, মানটা বসাবো। সামেশন fi মাইনাস fi ইন্টু xi মাইনাস এক্স বার, এটা আমরা পেয়েছি 154.98 বাই 36 পেয়ে যাব, শেষ পর্যন্ত 4.31। অনুরূপভাবে মধ্যক থেকে গড় ব্যবধান বের করব, সূত্রটা লিখে প্রচুরক থেকে গড় ব্যবধান বের করব।
এরপরে গড় ব্যবধানাঙ্ক, অনুরূপভাবে গড় থেকে গড় ব্যবধানাঙ্ক সূত্রটা লিখবে, একটু আগে আলোচনা করেছি, এখন আর করব না। মধ্যক থেকে গড় ব্যবধানাঙ্ক এবং সর্বশেষে প্রচুরক থেকে গড় ব্যবধানাঙ্ক আমরা বের করব। তাহলে সূত্রগুলো বসে কাজ করবা। এরপরে আমরা যাব পরিমিত ব্যবধান ভেদাঙ্ক ও বিভেদাঙ্ক। পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু রুট সামেশন এফ আই এক্স আই হোল স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ আই এক্স আই বাই এন হোল স্কোয়ার। তাহলে সূত্রটা বসিয়ে আমরা এখানে কাজ করব, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করব। পেয়ে গেলাম 4.88। ভেদাঙ্ক পরিমিত ব্যবধানের বর্গ করে ভেদাঙ্ক পেয়ে গেলাম। অথবা আমরা সূত্রটা দিয়েও পরিমিত ব্যবধান বের করতে পারি। বিভেদাঙ্ক সূত্র সিগমা বাই এক্স বার ইন্টু 100। তাহলে আমরা এখানেও বিভেদাঙ্ক পেয়ে গেলাম 15.83। দেখো যথারীতি একই কাজ। সূত্র বারবার বলতেছি, বিস্তার পরিমাপ মানে সূত্র মাথায় থাকবে মানে তুমি কাজটা করতে পারবে, কাজের প্রক্রিয়াটা ধরে ফেলতে পারবে। এরপর আসে চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয়। প্রথম চতুর্থক Q1 ইকুয়াল টু n/4 ইন্টু 1 সূত্র অনুযায়ী আমাদের ছিল n/4 ইন্টু আই, যে শ্রেণীতে পড়ে। তো আমাদের শ্রেণী না, আমরা বলছি অনুরূপ কাজ করব যোজিত গণসংখ্যা দেখে। তাহলে n/4 ইন্টু 1 সমান 36/4 ইকুয়াল টু 9তম পদের বিপরীতে চলকের মান। তাহলে 9তম পদটা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়ে, অর্থাৎ দ্বিতীয় সারিতে পড়ে। তাহলে দ্বিতীয় সারিতে আমাদের যোজিত গণসংখ্যা ছিল 8-এর পরে 9 থেকে 14 পর্যন্ত। তো আমাদের এটা যেটা দ্বিতীয় সারিতে, আর দ্বিতীয় সারিতে আমাদের ওই চলকের মানটা ছিল 28। এ কারণে আমাদের Q1 হয়ে যাবে 28। Q3 n/4 ইন্টু 3 সমান আমরা পেয়ে যাব 27তম পদের বিপরীতে তথ্যমান। অর্থাৎ এই তথ্যমানটা হলো আমাদের চতুর্থ সারিতে পড়ে। দেখো 21 পর্যন্ত আছে আমাদের তৃতীয় সারিতে, আর চতুর্থ সারিতে আমার 31 পর্যন্ত আছে, 22 থেকে 31 পর্যন্ত। তাহলে 27তম পড়ে 31, অর্থাৎ চতুর্থ সারিতে। তাহলে চতুর্থ সারিতে আমাদের চলকের যে মানটা আছে সেটাই হবে আমাদের Q3। তাহলে আমাদের Q3 হয়ে গেল 35। তাহলে যথারীতি চতুর্থক ব্যবধানাঙ্ক তো আজকে এটুকু রাখবো। তোমরা আবার বলছি, প্রথমে তোমরা সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবে। আমরা আজকের ক্লাসে অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে বিস্তার পরিমাপ আলোচনা করেছি। ইনশাল্লাহ আমরা আরেকটা লেকচার করব, লেকচার 2তে আমরা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে বিস্তার পরিমাপ আলোচনা করব, এবং শ্রেণীকৃতের সাথে ওই আমরা আরও কয়েকটি থিওরি করব, পারলে 2-1টি ছোট অঙ্ক করে আমরা বিস্তার পরিমাপ সম্পন্ন করব। আজকের লেকচারটি এটুকু পর্যন্ত। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।